প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখবার জন্য। গত 4 দিন ধরে আমরা কথা বলছি বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 1975-এর 3রা নভেম্বর পর্যন্ত নানা ধরনের ঘটনা যেগুলোর সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো বলবার চেষ্টা করেছেন, যেগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বাইরে থেকে তিনি যেভাবে পর্যবেক্ষণ করেছেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা গতকাল কথা বলছিলাম যে ওনারা 1975-এর 4 নভেম্বর দেশ ত্যাগ করলেন এবং দেশ ত্যাগ করে ব্যাংকক হয়ে লিবিয়ায় গেলেন, সেখানে কী করছিলেন, সেখান থেকে আজকের আলোচনাটা আমরা আবার শুরু করতে চাই। কর্নেল আব্দুর রশিদ, আপনি বলছিলেন যে আপনি কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে জড়িত হয়ে যান এবং বাকিরা তখন তারপরে কি করলেন? আপনি প্রথমে ইনিশিয়ালি কনস্ট্রাকশন বিজনেস আমি 1 বছর পরে জড়িত হই, কিন্তু তার আগে যখন আমরা লিবিয়াতে ছিলাম সেখান থেকে আমরা প্রায় জেনারেল জিয়াকে চিঠি লিখতাম যে আমরা এখন আসবো কি না জানাও। তারপরে সে একবার হঠাৎ এয়ার ভাইস মার্শাল 𝗙𝗵𝗶𝗹𝗏 ওনাকে পাঠিয়ে লিবিয়াতে। লিবিয়াতে গিয়ে উনি আমাদের সাথে দেখা করলেন এবং আমার সাথে কথা বললেন এবং উনি বললেন যে জিয়া তো এখন চাচ্ছে না আমাদেরকে, সুতরাং কি করা যায়। তখন জিয়া আমরা যে কি করা যায় সেটা তাহলে তো সেটা অন্যায়, কিন্তু তখন আমাকে 𝗙𝗵𝗶𝗏 বলল যে একটা হবে যে তুমি একবার দেশে আসো। তা আমি বলে দেশে আসবো এইভাবে, ঠিক আছে, যদি জিয়া বলে আমাকে যেতে তাহলে আমি সেই হিসাবে যাব। তখন আমাকে ডাকালেন এমবিসি, বাংলাদেশ এমবিসি আমাকে টিকিট দিল। তারপরে টিকিট দেওয়ার পর তারপরে আমি গেলাম, গিয়ে ঢাকাতে পৌঁছলাম এবং ঢাকাতে জিয়ার সাথে কথা হবে। তো প্রথম জেনারেল মঞ্জুরের সাথে কথা হলো। তো মঞ্জুর আমাকে হিন্ট দিল যে আমাদের ইচ্ছাকে তুমি একলা আমাদের সাথে রাজনীতিতে থাকো, আর বাকি ওদেরকে আমরা দেশে চাই না, সুতরাং ওদেরকে আমরা ভাবছি যে মঞ্জুর বললেন হ্যাঁ ওইটাকে আমরা ভাবছি ওদের সবাইকে আমরা বিভিন্ন এমবিসিতে আমরা পোস্টিং দিয়ে দিয়ে ওরা এমবিসিতে চাকরি করতে চলে যাক। তখন আমি বললাম যে আমি কিছু না, জেনারেল জিয়া কি বলে সেটা শুনি। তো জেনারেল জিয়া তখন আমাকে ডেকে তখন বললেন যে প্রথম মিটিংয়ে বললেন যে তোমার সাথে আমি কাজ করতে পারি কিন্তু আর কারোর সাথে সম্ভব না, এবং ওদেরকে চাই যে তুমি বলো আমি ওদেরকে বিভিন্ন এমবেসিতে পোস্টিং দিয়ে দিই, আর তুমি যদি এমবেসিতে কাজ করতে চাও তাহলে আমি তোমাকে এমবেসিতে তুমি যেতে পারো, যে কোনো জায়গায় তোমার পছন্দ। আমি বললাম যে না, এমবেসিতে কোনো চাকরি আমি করব না, এবং এই মুহূর্তে আপনার সাথে এসে কাজ করা সেই ব্যাপারে আমার একটু চিন্তা করে দেখতে হবে, কারণ এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে আপনার পরিবর্তনের মধ্যে দিয়ে। তারপরে যারা এখানে ছিল এবং জাসুদের ইনফিল্ট্রেশন যেখানেই দেখছি, এমনকি খালেদ মোশাররফের এগেনস্টে যখন ওরা মুভ করছে সেইখানেও আমি ইনফিল্ট্রেশন ওদের দেখলাম, যে ওদের একটাই স্টাইল, যেখানে যেটা করো স্ট্রেইট ওয়ে জাস্ট শুট দ্যাম অ্যান্ড কিল দ্যাম। তো সেটা একটা। তখন বলো যে এখন আমি তো যারা যারা বেশি এরকম করে তাদেরকে আমি অ্যারেস্ট করে ফেলছি এবং তাহেরকেও আমি অ্যারেস্ট করছি। সুতরাং আমি বললাম আমি জানি তাহেরকে আপনি অ্যারেস্ট করছেন, এখন অ্যারেস্ট করছেন, কিন্তু এই ঘটনাগুলো এইভাবে হয়তো সেটা যে আপনি জানতেন না তা না, এবং আপনি জানেন বলেই আমি জানি যে তাহেরকে আপনি জানেন ইমিডিয়েটলি হয়তো ও মাত্র অ্যারেস্ট করছিল, তো এবং ইমিডিয়েটলি তাহেরকে আপনি তাড়াতাড়ি হ্যাং করবেন সেটাও আমি জানি, কারণ এছাড়া আপনার কোনো উপায় নেই। তো তখন বললো যে দেখো এটা পলিটিক্যাল গেমে অনেক কিছু করতে হয়, সুতরাং এটা পলিটিক্যাল গেমে করতেছে, আমি যেটা ভালো মনে করছি আমি সেটা করছি, তুমি আমার সাথে কাজ করবে কি করবে না সেটা অবশ্য তোমার ইচ্ছা।
তখন আমি বললাম যে আমার ইচ্ছা হলে আমরা ঠিক আছে আমি চিন্তা করে বলছি। ঠিক, তো চিন্তা করে বলে তারপরে আমি আমার ইউনিটে, উনি বললো যে তুমি তোমার ইউনিটের ট্রুপসগুলো দেখতে চাই, তুমি ইউনিটে ভিজিট করো, তারপরে করে ওদের সাথে কথাবার্তা বলো। আমি গিয়ে নর্মাল ওদেরকে বললাম জাস্ট মেনটেন ডিসিপ্লিন। In a difficult time you have maintained discipline, and now also you should maintain that discipline, that's all, and continue with your service. You are not going to be harmed because you have not done anything wrong. এবং জেনারেল জিয়া, he knows it very well, and I am sure জেনারেল জিয়া অন্তত টু ফিল্ডের কাউকে ক্ষতি করবে না, এবং সে করেও নাই। ইন দ্য মেন টাইম এগুলো কলের টাইমে হঠাৎ নিজের গায়ের জোরে চলে আসছে। ওকে গভর্নমেন্ট পারমিশন দেয় নেই আসার জন্য, ডালিম। তারপরে কর্নেল ফারুক আসছে, কর্নেল ফারুককেও গভর্নমেন্ট পারমিশন দেয় নেই আসার জন্য। আমাকে পারমিশন দিয়েছে এবং এমবিসি আমাকেই শুধু টিকিট দিয়েছে এবং আমার ফ্যামিলির জন্য টিকিট দিয়েছে। ওরা বলছে তুমি একবারে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আসো, এবং ওদের টিকিটের জন্য পারমিশন ওর এমবিসিতে দিয়ে দিছে, যেখানে জমির আহমেদ ছিল তখন চার্জ ডিএফএস লিবিয়ান এমবিসিতে। ইউ ক্যান ভেরিফাই ইট ফ্রম হিম। তো কর্নেল ফারুকও চলে আসছে, আইসে ফারুক স্ট্রেইট ওর ইউনিটে চলে গেছে। এবং তো দের ইজ এ ভার্চুয়াল ডিফারেন্স ইন দি ডিসিপ্লিন। আমি যতক্ষণ পর্যন্ত জিয়া আমাকে নিজে বলে নাই ইউনিটে যাওয়ার জন্য, আমি যাইনি, কারণ আমি যাওয়াটা ডিসিপ্লিনের বাইরে মনে করি। তো সেটাতে জিয়া খুবই ক্ষিপ্ত ছিল, যেটা কী ব্যাপার। আমি ডাকলাম কী জন্য আর ওরা কী করলো, তখন আমাকে জিয়া তাড়াতাড়ি ডাকলো। আমাকে জিয়া ডেকে তারপরে বললো যে দেখো এই ঘটনা, ফারুক আসছে, ফারুক আইসা তারপরে তার ইউনিটে স্ট্রেট চলে গেছে, ডালিম আসছে, কিন্তু ওদের কোনো পারমিশন তার আমরা শিওরলি ওদের কোনো পারমিশন নাই। তো এনে দেখে তারপর বলো যে তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, তুমি ইমিডিয়েটলি চলে যাও, আজকে বিকালে ব্যাংককের ফ্লাইট আছে থাইতে, তুমি ইমিডিয়েটলি চলে যাও, টিকিট দিয়ে দিয়েছি, তুমি যাও। আমি বলছি ঠিক আছে। তখন আমরা দেখেন একটা জিনিস, Farooq, he is a nationalist, but he is naive on many political side and to calculate all these political tricks or in the power tricks. See? I can understand it better than him. So that is what I said, we can work with you, but others I don't have any confidence. তো আমি রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, ফারুক গেছে আপনার তার ট্রুপসটা, আমিও আগেও জানি এটার মধ্যে ইনফিল্ট্রেটেড আছে, এবং এই ট্রুপসগুলি আবার ফারুককে নিয়ে একটু নাচতেও পারে, যে ফারুক আসছে সুতরাং হয়তো ওদের লাস্ট নাচাটা একবার নাচে দেখবে, কিছু করা যায় না। আমি জানি যে বগুড়ার থেকে গিয়ে কি করবে, ওখান থেকে এসে সাভারে গেছে, সাভার থেকে এসে তারপরে বগুড়াতে গেছে, মেইন ইউনিট বগুড়াতে ছিল। তো বগুড়াতে ওরা বসে ঠিক আছে যাচ্ছে, যাক বগুড়াতে যাক। তো গিয়ে যদি সেটা হয়ও এটাতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ বগুড়া থেকে সে কিছু করতে পারবে না, কিন্তু তার যে ইউনিটটা ইনফিল্ট্রেট হয়েছে ওরা কিন্তু এটাকে নিয়ে নাচবে। এটার মধ্যে ফারুকেরও নিজের কোনো কন্ট্রোল থাকবে না, আগেও কোনো কন্ট্রোল ছিল না, সবগুলো অ্যাকশনের মধ্যে এক্সাজারেটেড অ্যাকশন হয়েছে উইদাউট এনি অর্ডার অ্যান্ড উইদাউট এনি ইনস্ট্রাকশনস। Because I am confident that Farooq has never given that sort of instruction. He is not a person of that type. So সেইখানে গেলে don't harm him, you send him back. Then he promised, ঠিক আছে আমি কিছুদিন রেখে ওকে অ্যারেস্ট করে কিছুদিন রেখে তারপরে পাঠিয়ে দিব। He promised it and he did so. কিছুদিন রেখে তারপরে ওকে বাইরে পাঠিয়ে দিছে। এরপরে আসতেছে আপনার, এরপরে ডিএফআইতে ছিল তখন ব্রিগেডিয়ার নুরুল ইসলাম শিশু। তো শিশুকে পাঠিয়েছে ওখানে, বাকি ওদের চাকরি বাকরির ব্যাপারে কোথায় যাবে সেখানে গিয়ে শিশুর সাথে আলাপ হলো। তারপরে শিশু ফেরত আসলো, শিশুকে আমি বলে দিলাম যে ঠিক আছে ওরা চাকরিতে যেতে রাজি আছে, সবার সাথে কথা হয়েছে, দে আর হ্যাপি অ্যাবাউট ইট, লেট দেম গো, বিকজ এখানে একটা ম্যাস ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেইখানে ওরা বলছে ফাইন। তো শিশু আসার পরে শিশু তারপরে পাঠালো শমশের মুবিন চৌধুরীকে ইন দ্য ফরেন অফিস। শমশের মুবিন চৌধুরী আসলো, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন দ্য ডিফারেন্ট এম্বাসিজ, তারপরে টিকিট এটা সেটা যা কিছু করার।
তো করে তারপরে সেখান থেকে তারা সবাই বিভিন্ন জায়গায় অ্যাম্বাসিতে চলে গেলো এবং আমি রিফিউজ করলাম যে আমি অ্যাম্বাসিতে কোনো চাকরি করব না। আর ফারুকও তখন বললো যে না আমিও কোনো চাকরিতে যাব না। তো সেইখানে আমি বললাম যে যেহেতু ঘটনার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো সেটার জন্য অ্যাট দিস মোমেন্টকে আমি আইসে আপনাকে জয়েন করব, কাজ করব, এটাতে আপনি কতটুকু কনফিডেন্স ফিল করবেন আর আমি কতটুকু কনফিডেন্স ফিল করব। কারণ এইখানে এসে আবার আমি আপনি কোনো ঝগড়ার মধ্যে আমি পড়তে চাই না, এটার কোনো প্রয়োজনই নেই। তো সেখানেই ওটা শেষ, বাকি সবাই চাকরিতে চলে গেল। হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছেন? তারপর আপনাদেরকে চাকরি থেকে? হ্যাঁ, পরে আমাদেরকে চাকরি থেকে বের করা হয়। আমি জানতে চাইছিলাম যে আপনি তো 4 তারিখে চলে গেলেন, তারপরে যে 4, 5, 6 দেশে ভার্চুয়ালি কোনো গভর্নমেন্ট ছিল না। না, ছিল তো, সাইম প্রেসিডেন্ট হলো, খালেদ মোশাররফ। কিন্তু মানুষ আসলে জানতো না ওই 3, 4, 5 দিনে কি ঘটতেছে। আচ্ছা, 3 থেকে 7 নভেম্বরের ঘটনাবলী, এইটিকে শেষ পর্যন্ত আপনার কাছে তথ্যাবলী কি আছে? মানে আপনি কি এমন কিছু আছে যেটি জানাতে পারেন আমাদেরকে? আপনি বলছিলেন যে একটি তো বলেছেন যে আপনি খালেদ মোশাররফ নিজে আসলে নিজ ইচ্ছাই কাজটি করেননি, রাইট। তো এই যে ওনার হয়ে পরে আওয়ামী লীগের যে মিছিল হলো, ওর ভাই রাশেদ মোশাররফ, তার মা হিজ ইনিশিয়েটিভ, যে মনে করছে যে হি উইল টেক এ মেইন লিডারশিপ ইন আওয়ামী লীগ। বাট আপনার কাছে মনে হয় খালেদ মোশাররফ? না, খালেদ মোশাররফ এমন কোনো বলে নাই, বরং খালেদ মোশাররফ আই এম শিওর হি টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ এ রং মুভ। এবং এই যে জিয়াকে বন্দী করা, আপনি বলছিলেন যে ওই অর্থে হয়তো বন্দী ছিলেন না, বা তাকে মুক্ত করে আনা 7 নভেম্বরের যে অভ্যুত্থান বা খালেদ মোশাররফকে মেরে ফেলা, এই সময়টাকে আপনি যদি একটু? না, সেটাতে দেখলাম যে এই যে সময়টা, এটার মধ্যে জাসদ হ্যাড এ ফ্রি হ্যান্ড টু মুভ। কর্নেল তাহের, আই উড নট সে জাসদ, কর্নেল তাহের, and he was the commander of this armed cadre of JSD. And Colonel Taher took the full benefit to reorganize and concentrate his people, plus he knew that he has an infiltrator unit in Dhaka. সেই জন্য ওরা যেখানে গেছে, যেই অ্যাকশনে গেছে, ওদের কথাই হলো স্ট্রেট কিলিং। There is no question of arresting anybody, no question of taking out anybody, there is no human factor, there is no human quality. এবং সেই ঘটনা খালেদ মোশাররফকে তারা মেরে ফেলল। তারপরে সেই ঘটনাতে দেখেন খালেদ মোশাররফ স্ট্রেট ওরা মেরে ফেললো। সফায়েত জামিল কোনো রকম জানে বাঁচাইতে গিয়ে পাওয়াটাও ভাঙিয়ে গিয়া তারপরে বাঁচাইছে, জিয়া বাঁচাইছে, তাকে ইউনিটে অ্যারেস্ট করে রাখে জিয়া বাঁচাইয়ে তারপরে ওকে পরে ছেড়ে দিছে। তো সেখানে যায় তারপরে জিয়াকে ওরা, জিয়া ফ্রি হলো। ফ্রি হওয়ার পরে জিয়া 3 days জিয়াজ অফিস ওয়াজ মাই অফিস, বিকজ আমার 2 field রেজিমেন্ট আর জিয়ার বাসা ইট ইজ এ কমন ওয়াল। তো যখন সে রিলিজ হলো সেখানে আসছে, এবং সেইখানে আইসাই ইমিডিয়েটলি কর্নেল তাহের এবং ওরা সোলজাররা জিয়াকে যে ডিমান্ড দেয়, ফার্স্ট ডিমান্ড ওয়াজ 52 পয়েন্ট, অ্যান্ড লেটার অন বিপ্লবী সৈনিক সংস্থার নামে, বিপ্লবী সৈনিক সংস্থার নামে 52 পয়েন্ট ডিমান্ড দেয়, এবং 12 points পরে এটাকে রিডিউস করে করে তারপরে সেকেন্ড টাইমস ওরা 12 পয়েন্টস ডিমান্ড দেয়। অ্যান্ড ওই ডিমান্ডগুলো যদি আপনি দেখেন, দেন দ্যাট ডিমান্ডস ডেফিনেটলি ইট ইজ ড্রাফটেড বাই কর্নেল তাহের, এবং তাহের ওদেরকে দিয়ে সেটাকে প্লেস করেছে জিয়ার কাছে, এবং সে সবসময়ই বলতো যে জিয়া এগুলো সব অ্যাপ্রুভ করবে এবং হবে এগুলো। ওইটা দিয়ে তারপরে জিয়াকে রিলিজ করে, তখন ওরা বললো যে ঠিক আছে, জিয়া এগুলো এগ্রি করলে, মোটিভেটেড হয়ে তারপরে রিলিজ করলো। জিয়া তখন হি ওয়াজ টেকিং টাইম, বিকজ জিয়া অলসো নাও থিঙ্কিং যে 7 তারিখে জিয়া এসে যে ঘটনা হয়েছে, এইটা তো আর আমার ঘরেও চাপাইতে পারবে না, ফারুকের ঘরে চাপাইতে পারবে না, কারো ঘরে চাপাইতে পারবে না। এইটার দায় হয় জিয়ার নিতে হবে, না হলে তাহের কারো না কারোর উপরে দিতে হবে। ঠিক আছে? তো সুতরাং জিয়াও জানে যে হি হ্যাজ টু বাই টাইম, তো একটু টাইম বাই করে তারপরে he got Tahir arrested and hanged him, and he also hanged quite a few people from the first Lancer. Especially first was the Sarwar, who was the main person to activate all this thing, dangerous killing mission. So that is what Zia has then corrected and modified, and অনেক আর্মি অফিসারকে তিনি মেরেছেন, এবং এগুলো অনেকটা পাল্টা অভ্যুত্থান বিভিন্ন সময় করার চেষ্টা হয়েছে, এরকম একটি ধারণা দেওয়া যে অনেকগুলো
জিয়ার সময় পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে? এটা হতে পারে। এখন জিএসডি কর্নেল তাহেরের যদি লিঙ্ক সোলজার লেভেলও আছে এবং কিছু কিছু অফিসার্স লেভেলও আছে, যার জন্য আমি বলছি যে 15th অগাস্টে যদি আমরা ইনিশিয়েটিভ না নিতাম এবং যদি জিএসডি ইনিশিয়েটিভের যে কুটা সেটা যদি ফার্স্ট হতো আর সেটা যদি সাকসেসফুল হতো, দেন ইট উড বিন এ ম্যাসাকার অফ আওয়ামী লীগ। তো কর্নেল তাহেরের ফাঁসি দেয়াকে কি আপনি জিয়ার বিশ্বাসঘাতকতা বলবেন? জিয়ার বিশ্বাসঘাতক আমি এই জন্য বলবো, যেহেতু জিয়ার প্রতি কর্নেল তাহেরের কনফিডেন্স, এবং সেই হিসাবে তো জিয়ার বিশ্বাসঘাতকতা হয়। বাট আপনি কি মনে করেন যে But if you think that as a president, when Zia thinks as a president, then he has to think for the nation. And if you think for the nation, what Zia has done, it has a justification. he had not alternatives. Right? It has a justification. But if you take between the Zia and Colonel Taher, then it is definitely betrayal. One of the good friend he has to hang. ওকে, আমরা একটু শর্ট করে আনি। 5 দিন ধরে কথা বলছি, ভবিষ্যতে হয়তো আবারও বলবো, কারণ আমরা এর ফিডব্যাকগুলো পেলে আপনার সঙ্গে হয়তো পরে আবার কথা বলা যাবে। জিয়ার শাসনামলগুলো, জিয়া কিলিংয়ের সময় আমরা আসি যে 81 সালের মেতে তিনি মারা গেলেন, জেনারেল মঞ্জুরের হাতে তিনি নিহত হলেন। এই ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন? বা সেখানে অনেকে বলে থাকেন যে তার মধ্যে যে জেনারেল এরশাদের কোনো রোল আছে কিনা, মানে এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়। সো দ্যাট আপনি কিভাবে দেখতেন? It was Ershad saw the opportunity. So anybody gets an opportunity as a chief of staff, he will play his game. But Monjurer jeta holo, it was on principle agreed. When we made General Ershad as the deputy chief and Zia as chief of staff, তখন সেখানে মঞ্জুরও ছিল ডিসকাশনে। It was agreed that at least for next 15 years, যতদিন পর্যন্ত পাকিস্তানি ট্রেন্ড আর্মি অফিসার এবং ফ্রিডম ফাইটাররা রিটায়ার্ড হয়ে না যায়, ততদিন পর্যন্ত চিফ অফ স্টাফ শুড বি ফ্রম দি ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ডেপুটি চিফ অফ স্টাফ শুড বি ফ্রম দি রিপ্যাট্রিয়েটেড গ্রুপ। আচ্ছা, এখন সেইখানে টু বিকাম দ্য চিফ অফ স্টাফ এরশাদকে বানানোটা, that was not definitely liked by the freedom fighters. So was Manjur. তো মঞ্জুর ওয়াজ এক্সপেক্টিং যে জিয়া যখন প্রেসিডেন্ট হবে এবং তখন একটা মুহূর্তে যখন চিফ অফ স্টাফ চেঞ্জ করার প্রশ্ন আসবে, দেন হি শুড বি দ্য ওয়ান। হি ইজ ক্যাপেবল, অনেস্ট পারসন, হি শুড বি দ্য ওয়ান, অ্যান্ড ফর দ্যাট মঞ্জুর হ্যাজ রিয়েলি ওয়ার্কড ফর জিয়া। Nobody can say that he had any doubtful move against Zia. No, not at all. He was always loyal to Zia, and he gave the good service to Zia, and Zia benefited out of his good service. And when the time came, he was not made chief of staff. So that is a personal issue, personal anger, and for that I see him, that Manjur as a person, he is not the type that just for this he was not become a chief of staff and he is going to assassinate Zia. That is, he is not of that type. But there are other freedom fighter officers in his division. He is the DIP commander. So others may have taken it in a different angle and they have taken the revenge. It has become the revengeful act against Zia because he played this once again freedom fighter versus repatriated গ্রুপের যে ফ্যাকশনটা, সেটার মধ্যে একটা ক্রিয়েট করেছে এবং ওইটাকে নিয়ে সে প্লে করেছে, সেটার জন্যই এটা একটা। কিন্তু সেখানে জেনারেল মঞ্জুর তো ফ্রন্ট লাইনে থেকেই তার কিলিংয়ের সঙ্গে ছিলেন, যেটা 30 মে চিটাগাংয়ে ঘটলো। আই ডোন্ট থিংক উনি কিল করার সময় মঞ্জুর নিজে গেছে, না? মঞ্জুর যখন পালিয়ে যাচ্ছিলেন বা তাকে যখন কিল করা হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? তাকে কেন হত্যা করা হলো? মঞ্জুর পালিয়ে যাওয়ার পরে যখন মঞ্জুরকে ধরা হয়, ওকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে হি শুড হ্যাভ বিন সেন্ট টু জেল। ওইখানে একটা প্লে আসে যে এরশাদ ডিড নট অ্যালাউ হিম টু সেন্ড টু জেল, right? Why he was not allowed to jail? He was brought in Chittagong cantonment, and Chittagong cantonment
ওকে ডাইরেক্ট অ্যাসাসিনেট করা হয়। এবং সেটার মধ্যে এরশাদের রোলটা কি, কে তাকে মারলো, আর্মি মারলো না পুলিশ মারলো, হু ওয়াজ দ্যাট ইন্ডিভিজুয়াল, দ্যাট শুড বি ইনকোয়ার্ড ইনটু, ইট ক্যান বি ইনকোয়ার্ড ইনটু, বাট দেয়ার ক্যান বি এ trick also by freedom repatriated group, because this is the opportunity by taking that advantage, because of Zia was popular and trying to organize the party and all, got a just developing some sort of support and at that time it was the best opportunity to finish off many freedom fighters, and Ershad did so. Ershad, those who were hanged by Ershad, they are all freedom fighters. There is the sad part of it for the army officers who had so much contribution, but they did not get the proper respect. সো এটি কি বলা যায় যে যারা ৭১-এর পরে মারা গেলেন, বিশেষ করে সেনাবাহিনীর অভ্যন্তরে, এর সঙ্গে স্বাধীনতা বিরোধী যারা আছেন তাদের কোনো সংস্রব কি ছিল বলে মনে হয়েছে কখনো? স্বাধীনতা বিরোধী বলে কাদেরকে বলতে যাচ্ছেন? যারা এখন ধরা যাক যে পলিটিক্যাল ফোর্স যারা আছে, যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এই ফোর্সের কোনো ইনভলভমেন্ট? ওটার মধ্যে তো আমরা শুধু জামাতে ইসলামী আছে, আর তো এমন কিছু ভিজিবল কিছু নাই, মানে মুসলিম গ্রুপটা আছে না। মুসলিম লীগের কারো কোনো গ্রুপের কোনো কিছু আছে বলে আমার জানা নেই। এরশাদ খুব উচ্চ অভিলাষী ছিলেন বা ক্ষমতা লিপ্সুসিত ক্ষমতা দখল করেছেন, যেহেতু মানে আপনারা তাকে কিভাবে দেখেছেন? না, এরশাদ শেষের দিকে ডেফিনেটলি উচ্চাভিলাষী হয়েছে, এবং হি গট অ্যান অপরচুনিটি ফর দি জিয়াজ অ্যাসাসিনেশন, অ্যান্ড হি ইউজড ইট ফুললি ইন হিজ ফেভার। এবং তারপরে সে ব্যালেন্সটাকে মেনটেন করে দেন, ম্যাক্সিমাম ফ্রিডম ফাইটার চলেই গেছে, সুতরাং ইট ইজ ম্যাক্সিমাম জুনিয়র ফ্রিডম ফাইটার অফিসার্স অর দি সিনিয়র্স আর দ্য রিপ্যাট্রিয়েটেড অফিসার্স। সুতরাং সেইখানে হি ওয়াজ মোর কমফর্টেবল অ্যাজ এ আর্মি চিফ, and he said then this is the right time that we can take and we can recover this whatever the point of anger came. এবং উনি ক্ষমতা দখল করলেন এবং ৯ বছর দেশ শাসন করলেন, এবং সেই সময়টাতে আপনারা দেশে গেলেন, আপনাদের তিনি নিয়ে গেলেন, কেন কিভাবে গেলেন? আমার যতদূর মনে পড়ে যে আমি জেনারেল এরশাদ এবং তার তৎকালীন বান্ধবী জিনাত মোশাররফের একটি টেলিফোন কনভারসেশন আমার হাতে এসেছিল বা আমি সংগ্রহ করতে পেরেছিলাম, সেটি আমি পরে পত্রিকায় প্রকাশও করেছি। এবং সেখানে এ কথা তিনি জিনাতকে বলছিলেন যে আওয়ামী লীগকে সাইজ করবার জন্য আপনাদেরকে তিনি দেশে নিয়ে গেছেন এবং নিয়ে গিয়ে আপনাদেরকে একটু শক্তিশালী করবার চেষ্টা করেছেন, পত্রপত্রিকা প্রকাশ। সেখানে এই পার্টটা যদি আপনি খুব সংক্ষেপে প্রথমে আমরা ফারুক তখন জেলে ছিল, এরশাদের কাছে ডিএফআই জেলে, এবং এরশাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রেসিডেন্সিয়াল কোনো ভায়াবল ক্যান্ডিডেট নাই, সেটার জন্য সে আমাকে রিকোয়েস্ট করেছে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াবার জন্য। আমি বললাম বাইরে, আমি বললাম আমার তো জানাবার দরকার নেই, ফারুক আপনার কাছে আছে, সুতরাং ফারুককে ছেড়ে দেন, ফারুক প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবে, ইট ইজ দ্য সেম। তখন সে ফাইনালি ফারুককে ডিসাইড করলো ছেড়ে দিবে, এবং ফারুক প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে তাকে একটা রিকগনিশন দিল পাওয়ারে। তারপরে সে যখন ফারুককে ছাড়া হয়েছে এবং ওর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো, রিকগনাইজেশন হলো, তারপরে আমি বললাম যে এখন আমি আসতে পারি। হ্যাঁ, আমি গিয়ে ওনার সাথে কথা বললাম, উনি বললো যে পলিটিক্যাল ইস্যুতে আমি করতে চাই পলিটিক্যাল পার্টি। তখন উনি বলছেন পলিটিক্যাল পার্টি করবে, হ্যাঁ করতে পারো, কিন্তু তোমরা পলিটিক্যাল পার্টি গিয়ে তোমাদের এদিকে তোমরা আওয়ামী লীগের এগেনস্টে এটা ব্যালেন্স করবে তো? আমি বললেন আমি অযথা আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বলার কিছুই নেই, সুতরাং আপনি যদি মনে করেন যে আমাকে পলিটিক্স করার সুযোগ দিলে, পলিটিক্যাল পার্টি করলে আমি প্রত্যেকদিন আওয়ামী লীগের সাথে মারপিট করবো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আমি বলছি আওয়ামী লীগ আমার পিটাতে আসলে আমি পিটাটাকে অ্যাবজর্ব করবো, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পলিটিক্স। আমি কোনো অবস্থাতে আওয়ামী লীগকে পিটাতে যাব না, আর আওয়ামী লীগের যখন ক্রিটিসিজমের দরকার লাগলে আমি ক্রিটিসিজম করব, যখন সাপোর্ট করার দরকার লাগে তখন আমি সাপোর্ট করব। তারপরে আমি পলিটিক্যাল পার্টি করলাম, সুতরাং এই কথার উপরে করে ফ্রিডম পার্টি, এবং এই কথার উপরে বলাতে দেন হি ইনডাইরেক্টলি ডিড নট অ্যালাউ দি ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রিডম পার্টি। পার্টি ঠিকই করছি,
আমি ঠিকই গেছি, পয়সা খরচা করছি, কাউকে পত্রিকাও করেছিলেন আপনি, দৈনিক মিল্লা। হ্যাঁ, এটা পেপারও করেছি, দৈনিক মিল্লা, যে পলিটিক্যালি কাজে আসবে, কিন্তু সেইখানে কোনো সহযোগিতা পাই নাই। পত্রিকার মধ্যেও তো আপনার কোনো অ্যাডভার্টাইজ দেওয়া হতো না। সেই হিসেবে সব দিক দিয়ে যেখানে পারছে কাট করে রাখছে। তো ও মনে করে, ওর একটাই আইডিয়া ছিল যে আমরা গেলে আওয়ামী লীগ ভয় পাবে, এবং আমরাও যেহেতু আওয়ামী লীগের সাথে আমাদের 15th অগাস্ট জড়িত, সুতরাং আমরাও সবসময় আওয়ামী লীগের গালাতে থাকবো। সুতরাং আমি বলি, আমরা গালাবের তো কিছু না, এখন কে খারাপ করছে, কাজ করছে, তাদের গালি খেতে হবে। সেখানে এরশাদ সাহেবের সঙ্গে কি আপনাদের আর কোনো সখ্যতা বা বৈরিতা তৈরি হলো কিনা কোথাও? না, তারপরে রিলেশনের মধ্যে কোনো এনিমিটিও নাই, কোনো ফ্রেন্ডলিনেসও নাই। ওকে, দেন এরশাদের পতন এবং বিএনপির ক্ষমতায় আসা, বেগম জিয়ার সঙ্গে এই সময়টাতে আপনারা কিভাবে কাটলো আপনাদের? বেগম জিয়ার সঙ্গে মুভমেন্ট, অফকোর্স বেগম জিয়া আর শেখ হাসিনা একসাথেই মুভমেন্ট করেছে। মুভমেন্টের পরে অটোমেটিক্যালি ইলেকশনে যাবে। সো দে আর অল ইন দ্য হাই স্পিরিট, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে। সো ইলেকশনে যা হওয়ার ওদেরকে গেছে, বাট নর্মালি বিএনপির সাথে যোগাযোগ ছিল, রক্ষা করছি। তো ইলেকশন ওরা একরাই করবে, সুতরাং ওরা ইলেকশন করলো, ইলেকশন করে ওরা ক্ষমতায় আসলো। তো ক্ষমতায় আসার পরে তারপরে আমাদের সেকেন্ড টাইম, বাই দ্যাট টাইম আমিও কিছুটা সময় প্রয়োজন যে ফ্রিডম পার্টি কিছুটা অর্গানাইজ হোক। তারপরে ফ্রিডম পার্টি বেশি অর্গানাইজ হতে পারলো না। তারপরে আমরা ডেমোক্রেটিক অ্যালায়েন্স করলাম, যেখানে খন্দকার মোশতাক, আনোয়ার জাহিদুর, আরও কয়েকটা পার্টি মিলে করা হলো। এরপরে আমরা কথা বললাম খালেদা জিয়ার সাথে যে নেক্সট ইলেকশনে if we can join as an alliance. 96-এর ইলেকশনে 96-এর ইলেকশনে she agreed যে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা অ্যালায়েন্স করতে হবে, তা নাহলে ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তারপর আমি বললাম যে তখন আমি বললাম যে দেখেন, এইবারের ইলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবারে বিএনপি আসতে গেলে একলা ডিফিকাল্ট আছে, আওয়ামী লীগও আসতে পারে। যেহেতু এরশাদকে আপনি যেভাবে ব্যবহার করেছেন, সুতরাং এরশাদ ওই রাগের জন্য যদি আওয়ামী লীগের সাপোর্ট দেয়, দেন আওয়ামী লীগ মাইট হ্যাভ অ্যান আপার হ্যান্ড। তো সেইখানে আপনি যদি একটা গ্রুপিং অ্যালায়েন্স তৈরি করেন, তাহলে ইউ উইল বি বেটার অফ। উনি বলেন হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি এবং আমার নেব। এখানে কথার সাথে আনোয়ার জাহিদ সাহেবও আমার সাথে ছিলেন। তারপরে চলে আসার কিছুদিন পরে উনি আনোয়ার জাহিদ সাহেবকে আলাদা ডেকে আনোয়ার জাহিদকে রিকোয়েস্ট করছেন, না আমি ফ্রিডম পার্টি কর্নেল রশিদকে সাথে নিলে আমাকে আওয়ামী লীগের সাথে আমার একটা আলাদা ইস্যু হয়ে দাঁড়ায়, তো এইটাতে আমি এই মুহূর্তে আমি যেতে চাই না, আপনি চলে আসেন আমাদের সাথে পার্সোনালি। হ্যাঁ, আনোয়ার জাহিদ যখন বললেন আমাকে, তখন আমি বলি ঠিক আছে, আপনার চান্স দিছে, আপনি যান, কোনো অসুবিধা নেই। তো সেইখানেও ওদের সবসময় বিট্রে করেছে, এবং আমি তখন ডিসাইড করলাম যে না, আমি একলা হলুপ ইলেকশন করব, এবং জামাতকে নেওয়ার কথা ছিল। জামাতও বললো যে আমরাও একলা ইলেকশন করব, অন্তত ইলেকশন করে বিএনপির তো কিছু সিট লস হবে, আর যদি আওয়ামী লীগ চলে আসুক, দেখা যাক কী করে। বাট 96-এর 15ই ফেব্রুয়ারি ইলেকশনে আপনি অংশ নিয়েছিলেন এবং বিজয়ী হয়েছিলেন সম্ভবত, যেটা 15 দিনের, এক মাসে যেটা, হ্যাঁ ওইটাতে আমি অংশ নিয়েছিলাম। ওইটাতে আমি একাই পার্লামেন্টে অপোজিশন, বাকি 299 তো বিএনপি ছিল। 86-এর ইলেকশনে ফ্রিডম পার্টি অংশ নিয়েছিল এরশাদ সাহেবের সময়? হ্যাঁ, নিয়েছিল। খন্দকার মান্নান অ্যান্ড মেজর হুদা, দে ওয়ার দ্য এমপি। তো সেইখানে হ্যাঁ আমি একলা হলেও সেখানেও একটা ঘটনা আছে, যে যখন এরশাদকে রিমুভ করার জন্য মুভমেন্ট হয়, আন্দোলন হয়, তখন যখন ডিমান্ড আসলো যে না, ইলেকশন ভাইস প্রেসিডেন্ট মওদুদের হাতে ইলেকশন মানে না, এটা নিউট্রাল গভর্নমেন্ট চাই, তখন এই ইন্টারিম গভর্নমেন্টের আসলো ডিমান্ডটা। তখনই আমি ফার্স্ট স্টেটমেন্ট দিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের যে ডিমান্ড, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, বরঞ্চ আমাদের দেশে যদি রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ভবিষ্যতের সমস্ত ইলেকশনগুলো একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে হওয়া উচিত। সেটা বলার জন্য আমাকে বিএনপি অনেক ক্রিটিসাইজ করছে, তুমি এই কথা বলতে গেলে কেন? আমি বলি কেন, এটা খারাপ কি বলছি? বলে ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসলে তার ইলেকশন দিতে পারবো না, ইন্টারিম লাগবে। আমি বলে ভবিষ্যতে ইলেকশন করতে গেলে ইন্টারিমে আসতে হবে। I told the Saifur Rahman also.
ভবিষ্যতে করতে গেলে ইলেকশনে ইন্টারিমে আসতে হবে। 96 ইলেকশন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনাদের বিরুদ্ধে মামলা হলো, আপনার কাছে কি মনে হয় যে মামলাটা যা হয়েছে, মামলা তো এখন দেখেন মামলাটা মানে আপনি যদি খুব শর্টলি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন আমাকে। মামলাটা হলো ইট ইজ অ্যাবসলিউটলি এ রং ট্রায়াল। If you read the Fifth Amendment, there is two things. One is the presidential ordinance. Another is the constitutional amendment. Constitutional amendment is the Fifth Amendment which Zia has done. Which is Parliament. Already আদালত হাইকোর্ট বলেছে যে ফিফথ অ্যামেন্ডমেন্ট অবৈধ, যদিও সেটি অ্যাপিলেট ডিভিশনে আছে এখনো অমীমাংসিত। ফিফথ অ্যামেন্ডমেন্ট অবৈধ? জি। ফিফথ অ্যামেন্ডমেন্ট যদি অবৈধ হয়, তাই না, তাহলে শুধু আমরা না তো, এটা খন্দকার মোশতাক থেকে নিয়ে ফিফথ অ্যামেন্ডমেন্ট যেই দিন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয় না এই পর্যন্ত সব কিছু ইললিগাল। যদি ফিফথ অ্যামেন্ডমেন্ট না হয় তাহলে 15th অগাস্ট থেকে নিয়ে জিয়া ইলেকশন করে যেদিন প্রেসিডেন্ট হয়েছে এই পিরিয়ডে এভরিথিং ইজ রং। ফর দ্যাট এভরিবডি শুড বি হ্যাংড, তাই না? সুতরাং মামলা যেটা করা হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল যেটা আছে দ্যাট অ্যামেন্ডমেন্ট, এটাকে অবৈধ বলাটাও এটা ইজ এ সাম সর্ট অফ পলিটিক্যাল ড্রামা। জাজেস শুড আন্ডারস্ট্যান্ড, যেটা পার্লামেন্টে ডিসাইড করুক, এটা ইলেকশন এটা ফেয়ার হলো আনফেয়ার হলো সেটাই কিছু না। পার্লামেন্টে 2/3 মেজরিটিতে যদি অ্যামেন্ডমেন্ট করা হয়, সেই অ্যামেন্ডমেন্টটা ইজ এ পার্ট অফ ল অ্যান্ড পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্ডিন্যান্স আর নট দি পার্ট অফ দ্য কনস্টিটিউশন, নট দি পার্ট অফ দ্য ল। ইট ইজ এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। তো টেম্পোরারি গভর্নমেন্ট চালাবার জন্যই অর্ডিন্যান্স লাগছে। এখনও তো এতগুলো অর্ডিন্যান্স হচ্ছে। যখন পার্লামেন্ট আসবে, যে আপনি যদি বলেন যে না এটা ওই ফিফথ অ্যামেন্ডমেন্ট যদি অবৈধ হয়, তো এখন যে গভর্নমেন্ট আছে এখন যেটা অ্যামেন্ডমেন্ট হবে, তাই না, এই অর্ডিন্যান্সগুলোর কাজগুলো সবগুলো ধারাবাহিকতার জন্য, তাহলে এই অ্যামেন্ডমেন্টও তো অবৈধ হবে। অবৈধ হলে তাহলে এখন যারা আছে ক্ষমতায়, যারা দেশ চালাচ্ছে, তাদেরও সবারই হ্যাং হওয়া উচিত। তো আপনাদের তো মনে হয়েছে যে 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পরে এরকম মামলা বা এই মামলাকে আপনাদের মোকাবেলা করতে হবে, সেই ধারণা তো আগের থেকে ছিল বোধহয়। হ্যাঁ, সেখানে আসলে মানে এটি কোয়াইট ন্যাচারাল যে শেখ হাসিনা, আমরা ওর যেটা ইমোশনাল ফ্যাক্টর, সেটার জন্য আমরা বুঝতে পারি যে এটা একটা ভেঞ্জিয়েন্স আসবে। আপনি ওনার এই ইমোশনাল ফ্যাক্টরটাকে কিভাবে দেখেন? সেই ইমোশনাল ফ্যাক্টরটা দেখেন, একটা মেয়ে হিসাবে পুরো ফ্যামিলির উপরে যখন একটা এরকম ধরনের ঘটনা হয়, অবশ্যই সাইকোলজিক্যালি শি হ্যাড টু বি ডিস্টার্বড। সুতরাং সেজন্য ওকে মাফ করা যেতে পারে, কিন্তু আবার যখন পলিটিক্যাল গেমে আসবে এবং পলিটিক্যাল পাওয়ারে আসবে, প্রাইম মিনিস্টার হবে এবং ভবিষ্যতেও আবার প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চান্স আছে বা চেষ্টা করবে, তখন তাকে ইমোশনের সাথে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাও দেখা উচিত। দ্যাট ইজ দ্য ম্যাচুরিটি অফ দ্য পলিটিশিয়ানস। সেইখানে যদি শুধু ভেঞ্জিয়ান্সটা প্রায়োরিটি পায়, দেন ইট ইজ রং। তো শি গিভেন দ্য প্রায়োরিটি টু দ্য ভেঞ্জিয়ান্স। বিশেষ করে আমাকে পায় নাই, সুতরাং আমার ওয়াইফের সাথে যেভাবে ব্যবহার করা হয়েছে, that is unjustifiable. But for Hasina, I can say it is okay because ওরও মা ভাই বোন ছিল, ঠিক আছে? সুতরাং এর জন্য আমি ওরে বলতে পারতেছি না, it is unjustified, but on humanitarian consideration, it is unjustified. It is intentional. For ours one was a mistake or it is an accident, but for my wife, that is absolutely intentional. সেইখানে প্রশ্ন আছে যে the most sad part of it, that Khaleda Ji and BNP did not say a word. The biggest, was the opportunist group who took all the benefit on our name, and she did not feel like saying even one word যে না এটা করা উচিত না। কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী লীগ তো শেষ পর্যন্ত মামলাটা শেষ করলো না, মানে খুব যদি ভিন্ডিকটিভ হতো তাহলে তো একটা শর্ট ট্রায়াল করে মামলা মানে আপনাদের শাস্তি দিয়ে দিতে পারতো। হ্যাঁ পারতো। এখন যদি আওয়ামী লীগ যদি মনে করে যে এদেরকে ভিতরে বন্ধ রেখে এইটাও একটা ড্রামা করে ওরা পলিটিক্যাল বেনিফিট নিবে, সেটাও ওদের মাথার মধ্যে আসতে পারে। কিন্তু কথা হলো যে এই ড্রামাতে বাংলাদেশের জনগণের কি লোকসান হচ্ছে আর কি উন্নতি হচ্ছে।
আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির 5 বছরকে কিভাবে দেখবেন এবং সেখানে খুব সংক্ষেপে আপনি 1-1.5 মিনিটের মধ্যে যদি বলেন। এবং সেখানে বিএনপি যেদিনই ক্ষমতায় আসছে আমরা এখানে 3টে ক্যারেক্টার যদি দেখি, একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার বাবা মা ভাই বোন সব সপরিবারে নিহত হয়েছেন, বোন নয় অবশ্য, অন্যান্য আত্মীয় স্বজনরাও। অন্যদিকে বেগম জিয়া তার স্বামীকে হারিয়েছেন, তারেক রহমান তার বাবাকে হারিয়েছেন, আরাফাত রহমান তার বাবাকে হারিয়েছেন। তাদেরকে তাদের যেভাবে দেশ পরিচালনা করেছেন, দেশ পরিচালনার সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, তাদের দেশ পরিচালনায় যখনই 2/3 মেজরিটি পাইছে, তখনই আমার ধারণা আছে এটা 2/3 লুট হবে এবার বাংলাদেশ। দ্যাট ওয়াজ মাই পার্সোনাল ফিলিং। প্রথমবার যা দেখছি, তো এটাই আমার ধারণা ছিল। আর সেখানে এসে হ্যাঁ, মিসেস জিয়ার জন্য স্বামী গেছে, তো আমার মনে হয় না স্বামীর জন্য কেউ অত কাঁদে বা একদম সাইকোলজিক্যালি ব্রেকডাউন হয়, অথবা বউর জন্য কেউ অত কাঁদে আর একদম সাইকোলজিক্যালি ব্রেকডাউন হয়, তাই না? অনেক সময় অনেকে ফ্যামিলিতে ভালো না বললে খুশি হইতে পারে, কিন্তু হ্যাঁ, তারেক রহমান আর আরাফাত রহমান ওদের জন্য বাপ মারা গেছে। তো ওদের জন্য ওরা সাইকোলজিক্যালি সেম পর্যায়ে আছে যেটা হাসিনা আছে এবং তারেক আছে, কারণ তাদের জন্য বাপ মারা গেছে, সে ছেলে, একজন ছেলে আর একজন মেয়ে, এইটাই ডিফারেন্স। তা নাহলে দেয়ার সাইকোলজিক্যাল সিচুয়েশন ইজ অলমোস্ট ইন দ্য সেম ফুটিং। এবং সেইখানেই ফিয়ার ইজ তারেক, দ্য তারেক উইথ দ্যাট সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড what he has done during these last 5 years, he will be more dangerous to the nation and politics. Unless he rectifies himself, what he is going through now, if he learns a lesson that this sort of activities has no benefit, if he built up his maturity, and then if he thinks that no, we have to think different, we have to start afresh, and we have to start a new way of national interest, and the past should be forgotten and forgiven. And even Awami League, if they also think the past enough is enough, it should be forgotten, it should be forgiven, and we all should start anew. And that is for the best interest of the country. কথা বললেন, 11ই জানুয়ারির পট পরিবর্তন, এটি নিয়ে অনেক ইতিবাচক মনোভাব আছে এবং এখানে যেহেতু এর পেছনে সামরিক বাহিনীর পেছনে নানা ধরনের প্রশ্ন এখানে আছে। তো আপনার কাছে কি মনে হয় এই পরিবর্তন এবং যেভাবে দেশ চলছে এই গত কয়েক মাসে, তাতে কি মনে হচ্ছে, এর ভবিষ্যৎটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, যে পট পরিবর্তন বর্তমানে হয়েছে, যেভাবে সিচুয়েশন ছিল এবং যেভাবে সিচুয়েশনকে নেওয়া হয়েছে, এটার কোনো অল্টারনেটিভ ছিল না। কারণ এই কিছুদিনের ঘটনা, ইলেকশনকে নিয়ে যে মুভমেন্ট, আওয়ামী লীগের মুভমেন্ট, দেন বিএনপির যে ব্যবহার, ওটার মধ্য দিয়ে আপনার কতগুলো জিনিস যদি হিসাব করা হয়, তাহলে দেখতে হবে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, আওয়ামী লীগ ইজ গন এক্সট্রিমলি ডাউন, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল টু আওয়ামী লীগ। আচ্ছা, এখন নতুন ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে আসবে, নোয়িং ফুললি ওয়েল ইট উইল বি এ টোটাল ফেইলিউর ফর দেয়ার পার্ট। সুতরাং সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন পার্টিসিপেট করবে ইলেকশনে? ফর দ্যাম মুভমেন্ট ইজ বেটার। আর আওয়ামী লীগের মধ্যে একটা এক্সপার্টিজ আছে, যেটা হলো এজিটেশনাল পলিটিক্স, মুভমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্স, এবং সেটা 47-এর পরের থেকে করে আসছে এবং 75-এর পরের থেকে করে আসছে। তো ওদেরকে আপনার এইটার থেকে সরানো যায় না, ওরা মনে করে এইটাই হলো ওদের বেসিক পলিটিক্যাল স্ট্রেংথ। সুতরাং ওরা এমন একটা সিচুয়েশনে ওরা ইলেকশনে কেন পার্টিসিপেট করবে? এবং ওদের যেটা কথা হলো, সেটা একদিক দিয়ে হলো করাপশন, হুইচ শুড বি ট্যাকল, কান্ট্রি ক্যানট গো লাইক দিস। তারপরে ইলেকশনে ইকুয়াল ফুটিং। এখন ইকুয়াল ফুটিংয়ের জন্য এবারের ইলেকশনে আসলো আপনার এরশাদকে একটা ফ্যাক্টর হিসেবে ধরা হলো। বিএনপি এরশাদকে চাইছে ওদের সাথে, আওয়ামী লীগ এরশাদকে চাইছে ওদের সাথে।
সুতরাং প্রথমে এরশাদ বিএনপির সাথে। এই প্রসঙ্গটা আমরা মনে হয় আমরা ওই দিকে না বলে আমরা যদি 11 জানুয়ারির পরের যে পরিবর্তনটা হলো সেটিকে আপনি কিভাবে দেখছেন যদি বলেন, বা এটি এখন অনেক ধরনের রিফর্মস সরকার করছে, 11 জানুয়ারি সাস্টেইনেবল হবে কিনা, বা এখানে এখন আর্মির ভূমিকাটা কি হবে, বা ইলেকশনটা তো বলা হয়েছে 2008 ডিসেম্বরের মধ্যে করতে হবে, এর মধ্যে কাজগুলো তারা শেষ করতে পারবে কিনা, না পারলে কি হবে, মানে সব কিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা কিন্তু আছেই দেশে। হ্যাঁ, তো এটি সমাধানের কি পথ আছে বলে মনে হয় আপনার কাছে? বা দেশের মধ্যে বর্তমানে এটা সত্যি একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং সেই সমস্যাটাকে আপনার এরা কেউ নিজেরা আসেনি, অবস্থার পরিস্থিতিতে ওদেরকে আসতে হয়েছে, এবং এসে ওরা যে রিফর্মগুলো আনতে চাচ্ছে কেউ বলতে পারবে না যে এই রিফর্মগুলো খারাপ, বাংলাদেশের জন্য খারাপ। বাংলাদেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির জন্য খারাপ। পলিটিক্যাল পার্টি, দুইটা বড় পলিটিক্যাল পার্টি ইকুয়ালি এরকম করাপশন এক্সপোজার ওরা জীবনে কোনোদিন হয়নি। একদম একটা পলিটিশিয়ান হিসেবে এই করাপশনে হলে জাপানে আগেই দেশের প্রতি মাফ চেয়ে ওরা রিজাইন করে, তাই না? আমাদের দেশের কথা আলাদা, এরা হলো একটা কথা আছে না, চোরের সিনাজুরি, বাংলা কথা আছে না। এখন হলো আমাদের দেশের চোরদের হলো অবস্থা তাই, আর ওদের কম্পিটিশন যে না আমরাই সবচেয়ে ভালো, আমরাই সবচেয়ে অনেস্ট, আমরা চোর না। তো এই সিনাজুরিটা ওরা দেখাবে, ওরা ওদেরকে রেকটিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওই কালচার আমাদের মধ্যে নাই, ওই থিঙ্কিং আমাদের মধ্যে নাই। ইট ইজ এ ল্যাক অফ এডুকেশন, সেজন্য ল্যাক অফ পলিটিক্যাল লিডারশিপ গ্রোথ, ওই ম্যাচুরিটি আসতেছে না। এখন সেখানে যে রিফর্ম নিচ্ছে যত ভালোই হোক, এইটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে গেলে it has to be accepted by all political parties, especially the two major political parties. If they don't accept it, if you do it by force now with the present team, it will be reversed. আপনি শেখ হাসিনাকে, যে কেউ ক্ষমতায় এসে পার্লামেন্টে গিয়ে খালেদা জিয়াকে অথবা বিএনপি এবং আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে পারতেছেন। ইলেকশন দিলে ওরা ভাইগা দল ভাইগা আরেকটা গ্রুপ বানাই হলে ইলেকশন করবে, জিতবে, ওদের কাছে পয়সা আছে, ওরা পয়সা দিয়ে ভোট কিনতে জানে, অন্য নতুন লোক আইসা ওদের সাথে হিমশিম খাবে, ওরা আইসাই গিয়ে তারপরে অ্যামেন্ডমেন্ট করবে না। সুতরাং এই গভর্নমেন্ট যেটা আছে তখন শুধু ওদের রিফর্ম আইডিয়াটাই, সেই জন্য রিফর্মটাই আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে না, রিফর্মটাই আপনার শেষ হয়ে যাবে না, বরংস সবাই এখন একটা রিস্কের মধ্যে আছে, ওরাও নিজেদের লাইফ রিস্কে আছে। যদি ফিফথ অ্যামেন্ডমেন্ট আপনি বলতে চাচ্ছেন যে এটাকে মানবে না, এটা রং, তাহলে এখন যেগুলো কাজগুলো হচ্ছে এইটার অ্যামেন্ডমেন্টে গিয়ে অ্যামেন্ডমেন্ট করবে এবং করার পরে মানবে না, ওইটাই তো আমাদের হিস্ট্রি। তাইলে তো সমাধানটা হলো যে আপনার দে উইল হ্যাভ টু আলটিমেটলি এটাকে, এই অ্যামেন্ডমেন্ট এখন যার যে গভর্নমেন্ট তাদেরকে যদি বাঁচতে হয়, আমাদের মতো অসুবিধায় পড়তে না হয়, তাইলে এই অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং একটা স্টেজে গিয়ে ইলেকশন দিতেই হবে, এবং নট নেসেসারি কি ইলেকশন একদম 2018 হোক, প্রয়োজন হলে এটা আরও 1 বছর পরে হতে পারে, কারণ বিদেশিরা কি বলছে সেটা বড় কথা না, আমার দেশে কি হচ্ছে সেটা হলো বড় কথা, তাই না? সামরিক শাসন, সেইখানে আপনার যদি সেটা ডিলে করা হয় তাহলে একটা সময়ের মধ্যে এসে হয়তো সিচুয়েশন ফোর্স করবে সামরিক বাহিনীকে ক্ষমতা নিতে, কারণ সিভিলিয়ানদের জন্য যারাই আছে এইটাকে অত ট্রিকি সিচুয়েশন হ্যান্ডেল করা ইজ ডিফিকাল্ট। এখনো ওরা যতটুকু হ্যান্ডেল করছে, যতটুকু বলছে, রিফর্মের কথা বলছে, এটা আর্মি ব্যাক সাইডে আছে বলে। আপনাদের সময় সামরিক শাসন দেয়া আর এখন তো কেউ সেটি অ্যাকসেপ্ট করবে না। না, সামরিক শাসন দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টেট অফ ইমার্জেন্সি ইজ দ্য সেম অ্যাজ সামরিক শাসন। এটার মধ্যে ব্যাসকমটা কোথায়? আমি কোনো ব্যাসকম নাই। আলোচনাটা শেষ করে আনতে চাই, আপনাদের এইসব ঘটনাবলী নিয়ে 𝗦ছি𝗰𝗶𝗶, লরেন্স লিফশুলস তারা বই লিখেছেন, এবং এগুলো বাংলাদেশে বহুল প্রচলিত, প্রচারিত, এগুলো কি রেফারেন্স হিসেবে টানা হয়? ওনারা দুজন তো আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনাদের কি ধারণা যে এই দুজনের বইতে যা আছে লরেন্স লিফশুলের সাথে কর্নেল তাহেরের বা জিএসডির একটা আলাদা ভালো সম্পর্ক আছে,
এবং মেবি হি লাইকস দেয়ার পলিটিক্যাল থটস, বাট প্রেজেন্ট সার্কামস্টেন্সেসে ওয়ার্ল্ড সার্কামস্টেন্সেস নেন আর দেশের ভিতরের সার্কামস্টেন্সেস নেন, এটাতে ওইসব ধরনের জিনিস আজকাল চলে না। উই হ্যাভ টু সার্ভাইভ উইথ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, উই হ্যাভ টু সার্ভাইভ উইথ। আমি জানতে চাইছিলাম যে তো সেইখানে বইয়ের মধ্যে যা আছে তা কি যথাযথ কিনা? না, আমাদের ব্যাপারে যেটা সেটা যথাযথ না। এবং তাহেরের সাথে অ্যাকচুয়াল প্রিন্সিপাল হিসেবে যেই কথাগুলো সেটা লরেন্স লিপসুলও জানে না, কারণ লরেন্স লিপসুল আমার সাথে কথা বলে নাই। যখন কথা হবে আমার সাথে, দেন হোয়েন হি নোজ অল দিস থিংস, দেন অলসো হি উইল হ্যাভ টু থিঙ্ক হোয়াট ওয়াজ ইট। আর বিশেষ করে অ্যান্থনি মাসকানা যেটা লেগেছে সেটাও কর্নেল ফারুকের উপরে বেস করে, কারণ অ্যান্থনি মাসকানা আমি প্রথম দিন থেকে আমি বিশ্বাস করতে পারিনি, অ্যান্ড তখন সেটার উপরে বেসিস করে লিখছে, কর্নেল ফারুকের সম্বন্ধে কিছু লিখছে, এবং সেই জন্য আমি সত্যিকার ঘটনা সে যতই চেষ্টা করছে আমি তাকে কিছু বলিনি, আমি তাকে কিছুই বলি নাই। ইন্টারনাল আমার আলাপ কার সাথে কি হয়েছে এবং জিনিসটা কিভাবে শিফট হলো, এটা পুরোপুরি আর্মির মধ্যে কেন থাকলো না, এখানে সিভিলিয়ান মোস্তাক থেকে চলে আসলো কেন, এগুলো কাউকে বলা হয় না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেলিং ইট। এবং সেই হিসাবে আপনার ও যেটা লিখে তারপরে আপনার সে জিয়ার কাছে গেছে বলে এরকম, ওরা তো তোমার জিয়া তোমার এগেনস্টে অনেক কিছু বলে, and Zia paid him money and then he removed many things, even what Farooq has said. হ্যাঁ, মাসকারানাস। তারপর ওর থেকে পয়সা নিয়ে আর বই ওটা পাবলিশ করেনি। এরশাদ ক্ষমতায় আসলো, এরশাদ ক্ষমতায় তখন এরশাদে বলো যে এখন এই জিয়ার বইটা আছে, এইটা আমি পাবলিশ করলে তোমার ফায়দা হবে, তুমি পয়সা দাও। এরশাদ থেকেও পয়সা যে ওনারা পয়সা দিয়েছেন, হ্যাঁ আপনি কিভাবে জানলেন? দিয়েছে এরশাদ, আমার সামনে তো আর দেয় নাই, কিন্তু এরশাদ সবাইরই পয়সা দেয়। এরশাদ আমার থেকে পয়সা খাইতে পারলে সে সবার থেকে পয়সা খায়, এবং পয়সা দিলে আওয়ামী লীগের বিএনপির পয়সা দিয়ে সে 9 বছর মেনটেন করতে পারলে এবং আমাদেরকে ব্যবহার করে সবাইকে পয়সা দিয়ে কিনা, যদিও আমি কোনো সময় 1 পয়সা নেই নি, আমি ওরে পয়সা দিছি, আমি কোনো সময় 1 পয়সা নেইনি। এইটা আমার একটা ক্রেডিট যে আমি 1 পয়সা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যা কিছু ঘটনা, বিশেষ করে 15ই আগস্টের ঘটনা বলি, এই ঘটনার জন্যে আপনি অনুতপ্ত কিনা বা কতটা অনুতপ্ত, আপনার যেটুকু ইনভলভমেন্ট সেটুকুর জন্যে? আমি রাজনৈতিক ক্ষেত্রে আমার যে কন্ট্রিবিউশন সেটার জন্য আমি অনুতপ্ত মোটেই না। তবে পারিবারিক ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যেভাবেই করুক সেটার জন্য আমি অবশ্যই বাকিদের মতো আমার অনুতপ্ত বলেন, ফিলিং বলেন, যেটা হওয়া উচিত ছিল, যেটা আমি মনে করি যেটা হওয়া উচিত ছিল না, এবং যা হয়েছে সেটা ঠিক হয়নি। আপনি কি আত্মসমর্পণ করবেন? যেহেতু মামলায় সাজা হয়েছে, অনেকে জেলে আছেন, 2-1 তো মারাও গেছেন, এবং যারা জেলে আছেন তারা ইতিমধ্যে অ্যাপিল করেছেন, এবং আমার ধারণা যে আপনি আত্মসমর্পণ করবার আগে অ্যাপিলও করতে পারছেন না। না, আমি পারছি না। আমি আত্মসমর্পণ বাংলাদেশের জন্য কি লাভ হবে? যদি বাংলাদেশের জনগণ মনে করে, এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতি যদি আমাকে ওই কনফিডেন্সটা দিবে যে আমি আত্মসমর্পণ করে যদি আমাকে হ্যাং করা হয়, সেটাতে আমি 1 সেকেন্ডও বিলম্ব করব না, 1 সেকেন্ডও আমি আফসোস করব না যে এটার মধ্যে যদি বাংলাদেশের কোনো উন্নতি হয় এবং বাংলাদেশের জনগণের কোনো উন্নতি হয়। আর এটা কারো পার্সোনাল ভেঞ্জিয়েন্স and working against the law, for that I am not. No, but এটাকে আপনি কোনো কিলিং হিসেবে দেখছেন না? It is not a killing at all. It is your language. It is a political assassination. It is a political assassination. It has been accepted throughout the world, and there are many coups. Some are bloody and some are not. So that was the difference. বলেন যে আপনারা সব সময় we are talking about Islam. তো ইসলাম তো এটা পারমিট করে না, সো আপনি এটাকে কোনোভাবেই কিলিং হিসেবে দেখছেন না। এবং আপনি যদিও বলেছেন যে এর সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত ইনভলভমেন্ট ছিল না, আপনি জানেননি, পরিকল্পনার মধ্যে সেটি ছিল না, সো দ্যাট এর জন্য কোনো ব্যাড ফিলিংস আপনার না। লিডারশিপ প্ল্যানিং এ ছিল, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এ ছিল না। লিডারশিপটা তো সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি বলেছেন যে তাকে একটা পলিটিক্যাল ওই রাতের প্ল্যানের মধ্যে ছিল না। না, নট এট অল। সো আপনি মনে করছেন যে আত্মসমর্পণ করবার কোনো প্রয়োজনীয়তা নেই এবং দরকার নেই?
না, কারো আশা পূরণ করার জন্য ভেঞ্জিয়ান্স কে ফুলফিল করার জন্য আমার মোটেও না, বাট আমার আত্মসমর্পণের মধ্যে যদি বাংলাদেশের জনগণের উন্নতি হয়, আমি এই পর্যন্ত ওদের জন্য কাজ করে আসি, এন্ড আই ডোন্ট মাইন্ড ইট। যে আসলে এই ঘটনার পরে আপনারা কি পেলেন, আপনি, আপনার পরিবার, আপনার সন্তানরা, আপনার স্ত্রী বা অন্য যারা ছিলেন তারা কি পেলেন, এবং বাংলাদেশি কি পেল? আসলে আমরা কেউ কিছু পাইনি। হয় এক জেলে আসি অথবা বিজনেস করছি, পয়সা রোজগার করছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু প্রতিটি মুহূর্ত বাংলাদেশের কথাই মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক ঘটনা আসলেই সেটা চিন্তা হয় বাংলাদেশের ক্ষতি হবে না ভালো হবে, সুতরাং সেটা সবসময় মনে আছে। বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা করি, ওদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা, এবং আমি মনে করি ওদের দোয়ায় আমরা বেঁচেও আছি এখন পর্যন্ত। আর বাংলাদেশে যদি বলেন, তাহলে বাংলাদেশও তো এটা থেকে লাভবান হয়েছে যে 15 আগস্টের পরে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে অন্তত আমরা এখনো একটা ডেমোক্রেটিক লাইনে আছি, এবং বর্তমানে একটু সন্দেহ থাকলেও এইটা টেম্পোরারি হওয়া উচিত, এবং পরবর্তীতে আমাদের একটা এনশিওর করা উচিত যে সত্যিকার ডেমোক্রেটিক পাথ যেটা, সেটা থাকা উচিত। এবং ওইটাই আমাদেরকে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে মেইন একটা অবজেক্টিভ ছিল, যেটা সবার জন্য সব এত কিছু স্যাক্রিফাইস করেছে, সেটা তাদেরকে অবদান দেওয়া হবে এবং তাদের রক্তের প্রতি সম্মান দেখানো হবে। আর ব্যক্তিগতভাবে লাভ আমরা নেই, কিন্তু জিয়া ব্যক্তিগতভাবে লাভ নিয়েছে, এরশাদের ব্যক্তিগতভাবে লাভ হয়েছে, খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে লাভ হয়েছে, ওদের সাথে যারা আছে পার্টি হিসাবে বলেন, ইন্ডিভিজুয়াল মন্ত্রী, মিনিস্টার, সবারই লাভ হয়েছে। বাংলাদেশ আর্মির লাভ হয়েছে, তো বাংলাদেশের জনগণেরও কিছুটা লাভ হয়েছে। যতটুকু উন্নতি হোক, বেশি হয় নাই, চুরি বেশি করছে, যতটুকু উন্নতি হোক, এই উন্নতিরও 15 আগস্ট না হলে হতো না। অতটুকু ফ্রিডম অফ মুভমেন্ট বাংলাদেশে হতো না যদি 15 আগস্ট না হতো। আপনারা জানেন যে ওয়ান পার্টি সিস্টেম, এবং সেইখানে সব বন্ধ করে দিয়ে সেটার মধ্যে সব কাগজ গভর্নমেন্টের সিলেক্টেড 3-4টা করে, এমন ইত্তেফাকের মতো পেপারও বন্ধ ছিল। সুতরাং সেইখানে গিয়ে আপনি কি বলতে পারতেন? আপনার এই প্রাইভেট টিভি চ্যানেল আর বিভিন্ন মোর দ্যান 100 ডেইলি পেপারস অ্যান্ড অল এই যে চলতেছে, এই ফ্রিডমগুলো তো ছিল না। আজকে আওয়ামী লীগও তো 15 আগস্টের পরে এসে আর ওয়ান পার্টির কথা তো বলছে না, ওরাও তো ডেমোক্রেসির কথা বলছে, ফেয়ার ইলেকশনের কথা বলছে। সুতরাং ইনডাইরেক্টলি আওয়ামী লীগও বেনিফিটেড। ওইভাবে চলতে গেলে পরে যে ঘটনাটা হতো, ওইটা যদি পুরো আওয়ামী লীগ ধ্বংস হয়ে যেত, সেই 15 আগস্ট হতো না। মুজিব কন্টিনিউ করলো 1 বছর 2 বছর, তারপরে যখন সেই এটার যখন রিয়াকশনটা আসতো, আওয়ামী লীগের নতুন জন্মদান আপনার ভূমিকা আছে আপনি, হ্যাঁ, সেটা যদি হয়তো আপনি দেখেন, আওয়ামী লীগ শুড হ্যাভ বিন টোটালি ফিনিশড। টুডে আওয়ামী লীগ ইজ অলসো ডুইং পলিটিক্স, দে আর অলসো বেনিফিটেড। ওরা যদি ওই জিনিসটা বুঝতে পারতো পলিটিক্যালি, তাহলে ওরা মোশতাকের সাথে ফুললি কোঅপারেট করে ওদের সাপোর্ট করা উচিত ছিল টু সার্ভাইভ দ্য ডিফিকাল্ট স্টেজ। দে ডিড নট। প্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, অর্থাৎ তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা যে কোনো ধরনের মতামত, পরামর্শ, জিজ্ঞাসা জানিয়ে আমাদের লিখবা ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে 𝗙𝗶𝗹𝗏@media.com, এবং SMS-এর মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন 6969 নাম্বারে SMS করে, যে কোনো মোবাইল থেকে। কর্নেল আব্দুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে গত 5 দিন ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। নিশ্চয়ই আবার কথা হবে আপনার সঙ্গে আমাদের ভবিষ্যতে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদের সঙ্গে। তিনি 75-এর পট পরিবর্তনের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। তিনি 75-এর 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তাদের মাথায় কী ছিল, তারা কি করতে চেয়েছিলেন, কি করতে পারেননি, সেগুলো আমাদেরকে জানিয়েছেন। একটি কথা বলা যায় যে এই ঘটনা থেকে ব্যক্তিগতভাবে তারা কোনো লাভবান হননি, অনেকেই লাভবান হয়েছেন, সে কথাও তিনি বলেছেন। 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের অনেক অর্জন হয়েছে, কিন্তু এই প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে, দেশটি স্বাধীন করে আমাদের কি লাভ হলো? 75-এর পরিবর্তন, ওনারা বলেছেন যে ওনারা একদলীয় শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন, বহুদলীয় গণতন্ত্র উপহার দিতে পেরেছেন, অনেকেই রাজনীতি করছেন, এমনকি আওয়ামী লীগও সেই রাজনীতি করবার সুযোগ পেয়েছে। কিন্তু এই প্রশ্ন কিন্তু আবার
অনেকেই তুলছেন যে ৭৫-এর পট পরিবর্তন আসলে শেষ পর্যন্ত কী লাভ হলো, বাংলাদেশের সাধারণ মানুষের কী লাভ হলো, এইসব প্রশ্ন থাকবেই। তবে ইতিহাসের অনেক অজানা কথা, অনেক অজানা অধ্যায় উনি আমাদেরকে জানিয়েছেন, যে কথা ওনারা কখনোই বলেননি। গত 5 দিন ধরে সেসব কথা আমাদেরকে শুনিয়েছেন। এর কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা সঠিক নয়, এটি ইতিহাসের নির্ধারণ করবে। উনি বলেছেন, উনি যা বলেছেন ওনার শেষ জীবনের এই অংশে এসে যা কিছু বলেছেন তা ভেতর থেকে বলেছেন, এতদিন বলেননি, এখন বলছেন এবং সত্যি কথাই বলছেন। উনি সাহসের সঙ্গে বলেছেন যে উনি আত্মসমর্পণ করবেন না, কারণ উনি মনে করেন যা করেছেন দেশের জন্য করেছেন, কারো ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা বাস্তবায়নের জন্য আত্মসমর্পণ করবার কোনো প্রয়োজন নেই। উনি বলেছেন যে উনি দেশের জন্য সবসময় অনুভব করেন, দেশের প্রয়োজনে যে কোনো সময় জীবন দেবার জন্য প্রস্তুত রয়েছেন। কাজেই আমরা আশা করব ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে আমরা অন্যদের সঙ্গে কথাবার্তা বলবো, যাদের বিরুদ্ধে ওনার মুখ থেকে নানান তথ্য বেরিয়ে এসছে, যেগুলো তাদের বিরুদ্ধে যাবে, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্যে। আবার প্রয়োজন বোধে সবার কথা নিয়ে ওনার সঙ্গে হয়তো ভবিষ্যতে আরও কোনো দিন ইতিহাসের অজানা আরও অন্য কোনো কথা জানবার জন্য মুখোমুখি হব। প্রিয় দর্শক, এই 5 দিন ধরে আমাদের সঙ্গে তৃতীয় মাত্রার এই এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন রাত 1টায় এবং সকাল 9টা 45 আপনারা তৃতীয় মাত্রা দেখবেন এবং দেখে আপনাদের মতামত, পরামর্শ, জিজ্ঞাসাগুলো আমাদের জানাবেন। দর্শক মণ্ডলী, আপনাদের সবার জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা।